বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 আগস্ট রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গত কয়েকদিন ধরেই 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করেছিলাম আপনাদের টেক্সটাইল সেক্টর নিয়ে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটার একটা প্রতিফলন আমরা আজকে মার্কেটে দেখতে পেয়েছি। মার্কেটের টার্নওভার সেটি আজকে বৃদ্ধি পেয়েছে এবং আপনারা বারবার বলেছিলেন, আমার গ্রুপ মেম্বাররা বলেছিলেন যে টেক্সটাইল সেক্টর যখন মুভমেন্টে আসবে, সঙ্গে ব্যাংক, এই দুইটা সেক্টর যখন মার্কেটে এককভাবে আধিপত্য বিস্তার করবে তখন মার্কেটের টার্নওভার বৃদ্ধি পাবে এবং সেটি আজকে আমরা দেখতে পেয়েছি। গত দিনের তুলনায় আজকেও 75 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে। আজকে কিন্তু 1137 কোটি 38 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যে গত দিনে যেটি আমরা দেখেছিলাম 1062-63 কোটি টাকা। মার্কেটের আপট্রেন্ডটাও কিন্তু সেই যেটি আপনারা প্রত্যাশা করেছিলেন সেভাবেই হয়েছে, কিন্তু স্টকের প্রাইস অ্যাকশন সেই জায়গাটা কিন্তু আজও আমরা দেখেছি ভালোভাবে হয়নি। আজকে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা যদি দেখি তাহলে 217টি স্টক আপট্রেন্ডে ছিল, বাট ডাউন ট্রেন্ডে ছিল কিন্তু 124টি স্টক এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 57টি। মার্কেটের টপ গেনার যে লিস্টটি যদি আমরা দেখি সেখানে আমরা খুব বেশি স্টক পাবো না, যেগুলো আমরা গ্রুপে নিয়মিত আলোচনা করে থাকি। আমরা যদি বিএসসি পিএলসির কথাটা বলি, সেখানে আমরা বলেছিলাম যে ডিভিডেন্ড এবং অন্যান্য যে নিউজ পজিটিভ থাকার কারণে আজকে আমরা গতকালকে রাত্রে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে বিএসসি পিএলসির হল্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, বাট যেহেতু বাই করার সুযোগ ছিল না 22 তারিখে, তাদের যে আপনার যে ডিভিডেন্ড ইপিএস এর যে ঘোষণাটি আসে সেখান থেকেই আমরা বলে আসছিলাম যে বিএসসি পিএলসিটা ভালো হতে পারে, বাট সেটা আমরা গ্রুপে আলোচনা করেছি, কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেটা জানাইনি। আমরা যেই স্টকগুলোর কথা বলছিলাম যে টপ 10-এ আমরা এই যে দুইটি স্টক দেখতে পাচ্ছি, মালেক স্পিনিং এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। এছাড়া আমাদের মানে আলোচনা মধ্যে আর কোনো স্টক নেই যেগুলো ভালো প্রাইস অ্যাকশন করেছে। আমরা যদি টেক্সটাইল সেক্টরের আজকে সেক্টর বাই জ্ঞানার লিস্টটা দেখি, সেখানে দেখেন টেক্সটাইল সেক্টরের আপট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু 31টি, ডাউন ট্রেন্ড ছিল 14টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 13টি। সুতরাং 27টি স্টক কিন্তু অর্থাৎ 50% মতো রোল প্লে করেছে। আমরা যেই প্রত্যাশাটা করেছিলাম সেই প্রত্যাশাতে টেক্সটাইল সেক্টর যে আজকে আহামরি অনেক বেশি কিছু করে ফেলেছে তা কিন্তু না। মার্কেটের দিন শেষে আমরা দেখতে পেয়েছি টেক্সটাইল সেক্টরের একটা উত্থান ছিল, বাট সেই উত্থানটা কিন্তু খুব বেশি সাস্টেনেবল উত্থান আমরা দেখিনি। গত দুদিন যেভাবে টেক্সটাইল সেক্টর ডাউন ট্রেন্ডে ছিল, আজকে তার যে নিউজ, সেই নিউজকে কেন্দ্র করে হয়তো আমরা ভেবেছিলাম অনেক বড় এই হবে, বাট সেটা কিন্তু হয়নি। ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি এবং একই সঙ্গে আজকে আইটি সেক্টরটাতেও আমরা ভালো মুভমেন্ট দেখেছি। আমরা যদি আইটি সেক্টরে দেখি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আইটি সেক্টরটাও কিন্তু আজকে খুব ভালো করেছে। 9টি স্টকই আপ ট্রেন্ডে ছিল, মাত্র 2টি স্টক আনচেঞ্জড অবস্থাতে, বাট ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু আজকে ছিল না। একই সঙ্গে টেলিকমিউনিকেশনের আমরা একটা ভালো সমন্বয় দেখেছি মার্কেটে। তো যাই হোক, আমরা সরাসরি আজকে দেখতে পাচ্ছি মার্কেট 92-93 পয়েন্ট পজিটিভ দিয়ে 5536 পয়েন্টের এই জায়গাটাতে কিন্তু আজকে ক্লোজ করেছে। আমরা চার্ট দেখে খুব বেশি কথা বলতে চাবো না, কারণ চার্টের ব্যাপারটা এখন অনেকটা মামুলি হয়ে গিয়েছে, কারণ এখানে দেখেন যে রেড ক্যান্ডেল গুলো করেছিল, একটি ক্যান্ডেল করে
আবারও মুভমেন্টে ছিল, এখানে ডাবল ক্যান্ডেল এবং ট্রিপল ডাউন, থ্রি সাইডে ডাউন ট্রেন্ড করে আবার কিন্তু আপ ট্রেন্ডে খুলে গিয়েছে। তো এই জায়গাটাতে আমরা মার্কেটে বলেছিলাম 5500 5800 পয়েন্টের এই জায়গাটা মার্কেটে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। তার আগে ছোটখাটো দু একটি বাধা রয়েছে, মার্কেট সেটি হয়তো খুব বেশি একটা আমলে নেবে না। 5600-র উপরে আমরা ক্লোজ খুব সহজেই মার্কেটকে দেখতে পাবো। এরপরে আমরা মার্কেটের আরএসআই যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি, আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আরএসআইটা একটু কারেকশন আসা জরুরি, বাট সেই কারেকশনটা সে 90 এর কাছ থেকে আমরা দেখেছি 79, 71 এই জায়গাটাতে একটা 71-74 একটা কারেকশন 89 থেকে করেছে, বাট আবারও কিন্তু সে 82-তে অবস্থান করছে। হিস্টোগ্রামের বারগুলো দেখেন, যতবারই ধূসর হয়েছে ঠিক তার থেকে বেশি গাঢ় এবং সবুজ এবং বড় হয়েছে। তো এই জায়গাটাতেও কিন্তু সেই একই অবস্থা, মুভিং এভারেজ এবং ইন্ডেক্সের যে অবস্থান সেইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা অবস্থানে রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদের যে স্টকগুলো রয়েছে জানার স্টক, সেই স্টকগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমেই সেন্ট্রাল ফার্মা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু সেন্ট্রাল ফার্মাটা দেখি। সেন্ট্রাল ফার্মা জেড ক্যাটাগরির স্টক। আসলে মার্কেট মুভমেন্টের এই জায়গাটাতে আমরা জেড ক্যাটাগরিটা বেশ একপেশে একটা ভাব হয়ে গিয়েছে এবং খুব বেশি একটা আধিপত্য এই মুহূর্তে বাজারে বিস্তার করতে আমরা দেখিনি আপনার এই সেন্ট্রাল ফার্মাকে। তো সেন্ট্রাল ফার্মা না, জেড ক্যাটাগরি বেশ কিছু স্টকই আছে মার্কেটে, অনেকগুলো স্টক আছে, সেখানে আমরা খুব বেশি একটা দেখিনি। জেড ক্যাটাগরির এই সেন্ট্রাল ফার্মা আজকে দেখেন ভলিউমটা কিন্তু কতদিনের মতোই সেম ভলিউম করেছে, মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, বাট সেখান থেকে আবারও হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ড। এই জায়গাটাতে সেন্ট্রাল ফার্মার 11 টাকা থেকে 10 টাকা 80 পয়সা, ইভেন এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে 10 টাকা 20 পয়সা এই জায়গাটাতে আমরা সেন্ট্রাল ফার্মাকে দেখতে পাবো। যেহেতু সেল সিগন্যাল রয়েছে, ভলিউমটাও কমে এসেছে, মার্কেটের ব্যাংকিং এবং টেক্সটাইল বা অন্যান্য আরো সেক্টরকে পুঁজি করে মুভমেন্টে রয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেন্ট্রাল ফার্মা বা এই টাইপের জেড ক্যাটাগরি যে স্টকগুলো রয়েছে এই মুহূর্তে তারা অনেকটা সাইডওয়েজ মুভমেন্টে থাকার চেষ্টা করবে। সুতরাং যার কাছে যেটি আছে সেটি নিয়ে এই মুহূর্তে বসে থাকার ছাড়া আমি আর কোনো মানে সুবিধাজনক কথা আপনাকে শোনাতে পারছি না। আচ্ছা, এরপরে আমরা মালেক স্পিনিং নিয়ে একটু দেখি। মালেক স্পিনিংটা দেখেন খুব স্মুথলি এবং এই জায়গাটাতে সে আপ ট্রেন্ডে গিয়ে ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ড, দেন তারপর একটা মুভ করলো। এই মুভটা মালেক স্পিনিং এর অনেক দিনের প্রয়োজন ছিল এবং অনেক দিন ধরেই সে চেষ্টা করছিল মুভমেন্টে যাওয়ার জন্য, কিন্তু সে ভলিউম, মার্কেট পরিস্থিতি সবকিছু মিলিয়ে তার অনুকূল পরিবেশে না থাকার কারণে সে কিন্তু মুভমেন্টে যেতে পারেনি। এই জায়গাটাতে আজকে যে 87-88 লক্ষ ভলিউম করেছে, সেই ভলিউমে বায়ার যারা দিনের শুরুতে আপনি জানেন যে 29 টাকা 20 পয়সা হাই হয়েছিল এবং যেটি ক্লোজ লো হয়েছিল 27 টাকা 30 পয়সা, এইখানটাতেও অনেকেই বাই করতে পেরেছেন এবং অনেকেই আমি দেখেছি 29 টাকাতেও অনেকে সেল করেছেন। তো যারা সেল করেছেন তারা পরে এসে এই জায়গাগুলোতে বাই করেছেন। তো সবকিছু মিলিয়ে আগামী দিনে আমরা এই মালেক স্পিনিংকে একটা কারেকশন জোনে দেখতে পাবো। এই মুহূর্তে স্টকটি বাই সিগন্যালে থাকলেও আরএসআই বৃদ্ধির কারণে আমি মনে করি যে এটি আপনার অবশ্যই উচিত হবে কারেকশন জোনে এন্ট্রি নেওয়া। এমবি ফার্মা নিয়ে আমি অনেকবার কথা বলেছিলাম যে সকল বিনিয়োগকারী এমবি ফার্মা সম্পর্কে আমার কাছে জানতে চান, ব্যক্তিগতভাবেও যারা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছেন, আমি বারবারই আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে 810-15 এই জায়গাটা এমবি ফার্মার একটা ভালো এন্ট্রি জোন হতে যাচ্ছে এবং এই জায়গাটাতে এন্ট্রি নিলে আমি মনে করি যে প্রফিট টেকিংটা খুব সহজ হয়ে যাবে। তো 810 এই জায়গায় যারা এন্ট্রি নিতে পেরেছেন আজকে 811 810 এর আশেপাশে, তাদের জন্য শুভকামনা থাকবে।
অবশ্যই আপনারা স্টকটি খুব দ্রুত একটা মুভমেন্ট দেখতে পাবেন। যদিও বাই সিগন্যাল রয়েছে, বাট বায়ার রয়েছে স্টকটিতে। খুব অল্প সংখ্যক শেয়ার, আপনারা নিজেরাও জানেন। মাত্র ৩ লক্ষ শেয়ার। সুতরাং এই স্টকগুলো যখন মুভমেন্টে ফিরে যাবে তখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এরা খুব দ্রুতই মুভমেন্টে চলে আসবে। আপনি যদি এই জায়গাটাতে দেখেন, ইন্ডেক্সের অবস্থানটাতে এই এমবি ফার্মার লাইফ সার্কেলটা কিন্তু এই জায়গাতে চলে আসে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যখন তার ৮১০ থেকে ৯০০-র উপরে ৯৪৭ এই জায়গাটা দেখি, তখন কিন্তু প্রায় ১৩০-৪০ টাকার মতো একটা গ্যাপ দিয়েছিল। সুতরাং সেই গ্যাপের সময়টা আবার আমরা এমবি ফার্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এটিও সেল সিগন্যালের মধ্যে রয়েছে। আজকে প্রাইস অ্যাকশন করেছে, ভলিউম পেয়েছে। স্বাভাবিকভাবেই এই ভলিউমটা খুব দরকার ছিল, বাট এটা গ্র্যাজুয়ালি যদি বৃদ্ধি পায় তাহলে স্টকটির জন্য ভালো হবে। আর যদি এই জায়গাটাতে সে ভলিউমটা ইনক্রিজ করতে না পারে তাহলে কিন্তু খুব বেশি একটা সুবিধা কিন্তু ইন্ট্রাকোর জন্য হবে না। যেহেতু আজকে সে ১৮ লক্ষর মতো ভলিউম করছে, আমার যদি ভুল না হয় ১৮,৯৫,০০০। আহ, আহ, এই জায়গাতে আমি ইন্ট্রাকোর একটা প্রফিট টেকিং জোন হিসেবে ধরবো 23 টাকা 20 পয়সা বা 24 টাকার আশেপাশে। তো আপাতত আমরা সেটাই ধরে নিচ্ছি। তো হিস্টোগ্রামের বারটা যেহেতু ধূসর হয়ে গেছে এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা পাশাপাশি অবস্থান করছে, তো আগামী দিনে এখান থেকে স্টকটি আবারও মুভমেন্টে থাকলে সেল সিগন্যাল থেকে বের হয়ে বাই সিগন্যালে চলে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা এসএস স্টিল নিয়ে একটু কথা বলি। এসএস স্টিলের ইনসাইডার ডাউন ট্রেন্ড করে একটা আহ, একটা জায়গায় রয়েছে। এখানে ভলিউমটা নেই। এসএস স্টিল তো ইঞ্জিনিয়ারিং সেক্টর স্টক, দেখেন এই জায়গাটাতে আমি এর আগে এসএস স্টিল নিয়ে কথা বলেছিলাম যে 5 টাকা 70 পয়সা এই জায়গাটাতে স্টকটি আসার একটা চান্স রয়ে গেছে এখনো। তো যে এখন পর্যন্ত আমি মনে করি যে 6 টাকা 70 পয়সার উপরে, ইভেন 6 টাকা 70 পয়সার উপরে যত সময় ক্লোজ দিতে না পারছে তত সময় আমরা স্টকটিতে এই মুহূর্তে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবো। যদি কেউ দীর্ঘমেয়াদে এন্ট্রি নিয়ে আটকে থাকতে চান সেটা করতে পারেন, বাট বাই সেলের মধ্যে থাকলে আমি মনে করি যে এই স্টকটি এখন আপনার জন্য না, আপনার উচিত হবে আহ, অন্য কোনো স্টকে মুভ করা। এরপর আমরা বিছাচারিটা একটু দেখি। বিছাচারির এই জায়গাটাতে এখন পর্যন্ত দেখেন সমান করে যদি আমরা এই মাথাটা ধরি 52 টাকা বা 53 টাকা, বারবারই যেটি বলে আসছিলাম, সেই জায়গাটাতে এখন পর্যন্ত বিছাচারি বের হতে পারেনি। আজকের এই 100 পয়েন্টের প্রায় কাছাকাছি যে মুভমেন্ট, সেই মুভমেন্টে দেখেন সে কিন্তু প্রাইসটাকে আপ করতে পারছে না। অর্থাৎ এই জায়গাগুলোতে বিসিসিআই নিজেরা নিজেদের মধ্যে বাই সেল করছে অনেকটা, এক পক্ষ বাই করছেন, এক পক্ষ সেল করছেন। তো সেটা আমার আমার ধারণা এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি এটি বলছি। নতুন বিনিয়োগকারী আসলে এটার মধ্যে খুব বেশি নাই। কারণ যারা এখন আছে তারা নতুন করে আবার একটা প্ল্যান করতেছে। তো এই মুহূর্তে যেহেতু প্ল্যানের আপনি আমিও অংশীদার না, সেহেতু আমি মনে করি যে মুভমেন্ট আসলে তারপরে আপনার উচিত হবে স্টকটিতে এন্ট্রি নেওয়া। আদারওয়াইজ এই মুহূর্তে এন্ট্রি নিয়ে আমার মনে হয় না যে এত দীর্ঘ সময় বিচেচারিতে থাকা আপনার জন্য উচিত হবে। তবে মার্কেটের সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, আমরা সেইখানে ফুড অ্যান্ড লাইট সেক্টরের কিন্তু খুব বেশি নড়াচড়া দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে এফএক্স ফুড আমরা দেখতে পেয়েছিলাম, অলিম্পিক, যাই হোক কিছু কিছু স্টকের মুভমেন্ট রয়েছে, বাট সেক্টর ধরে স্টকগুলোর মুভমেন্ট কিন্তু আমরা পাইনি। এবং বিশেষারির জন্য আরেকটি কথা, সেটা হচ্ছে যে স্টকটিতে আপনারা জানেন যে আমি দেখেছিলাম যে 13 লক্ষ 10-12 লক্ষের মতো ফরেন ইনভেস্টররা ছিলেন, সেটি কিন্তু এখন বিশেষারি থেকে তারাও বের হয়ে গিয়েছেন। একই সঙ্গে পাবলিকের হাতেও এখন কোনো এই মুহূর্তে আমার জানা মতে সেটিও শূন্য হয়ে গেছে, যা রয়েছে সেটিও ইনস্টিটিউট হোল্ডিং এর। সুতরাং এই জায়গাটাতে আস্তে আস্তে এখন প্রাইসটা মুভমেন্ট করবে। ইউনিক হোটেল, আমরা আমি আবারও আলোচনার মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করছি। বিরক্ত করার একটি কারণ, সেটি হচ্ছে যে আসলে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, বাট আমার যে সাবস্ক্রাইবার সেটি মনোভূত হয়নি আমার কাছে। কারণ এখানে নট সাবস্ক্রাইবার অনেক ভিডিও আমার এখানে দেখেন আপনারা। সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সেই অনুরোধটা আবারও রেখে আমরা ইউনিক হোটেলের কথাটা বলতে চাই যে
ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটাতে অনেকটাই কি বলে যে প্রাইস হীন হয়ে গিয়েছে। বাট আজকে দেখে পেয়েছেন কিনা আমি জানি না, 1 টাকা 70 পয়সার মতো ইউনিক হোটেলের প্রাইসটা মুভমেন্ট হয়েছে। বাট ক্যান্ডেলটা দেখেন, গত দিনের হাই বলি সবকিছু দিয়ে কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে। এই জায়গাটাতে আমি বলবো যে 43 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ, এবং এই জায়গাটা স্বাভাবিকভাবেই সে 23শে জুলাইয়ের যে ক্লোজটা ছিল সেই জায়গাটাতে দিতে পারছে, বা হাইট ছিল সেই জায়গাটাতে সে দিতে পারছে। এখন আমার কাছে মনে হচ্ছে যেটি নেক্সট গন্তব্য 43 টাকার আশেপাশে, এবং এই জায়গাটাতে স্টকটা একটা ভালো সেল প্রেসার থাকবে। যেহেতু ইনস্টাগ্রামের বারগুলো ধূসর হয়ে গিয়েছে, সেহেতু আমি মনে করি যে স্টকটি আরো আগামী দিনে প্রাইস অ্যাকশন করলে অবশ্যই প্রাইসটা সেল প্রেসারে পরিণত হবে। তবে এই জায়গাটাতে আজকের যে হাইটি ছিল 41 টাকা 50 পয়সা, কালকে অবভিয়াসলি সেটা তার উপরে ক্লোজ দিতে হবে। যদি না পারে তাহলে আবারও এই 41 41 50 থেকে কিন্তু সে 40 70 40 80 এই জায়গাটাতে আসার সম্ভাবনা তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা এসিআইটা নিয়ে একটু কথা বলবো। এসিআই নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম, আজকে বেশ ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, প্রায় 7 টাকা 40 পয়সার মতো প্রাইস হচ্ছে। খুব চমৎকার ভাবে এইখানটাতে তো খুব ইজিলি আমি দেখতে পাচ্ছি যে 208 টাকার আশেপাশে আগামীকালকে স্টকটি একটা প্রাইস অ্যাকশন থাকবে। তো এই জায়গাটাতে ভালো প্রফিট টেকিং পাশাপাশি সেল প্রেসার তো থাকবেই। তো যাদের রয়েছে তারা অবশ্যই আগামী দিনে এই জায়গাটাতে প্রফিট টেক করে নেবেন, যেহেতু একটা আজকে লো যেটি ছিল সেটি কিন্তু সে 29শে জুলাই করেছিল। হ্যাঁ, সেই লো থেকে কিন্তু আজকে এই জায়গাটাতে গিয়েছে। সুতরাং আগামী দিনে স্টকটি 208 টাকার আশেপাশে এটা সেল প্রেসার থাকবে এবং প্রফিট টেকিং হবে। যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিটটা বুক করবেন। আর সেল সিগন্যাল যেহেতু রয়েছে সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। উত্তরা ব্যাংক, আমরা উত্তরা ফাইন্যান্স না সরি উত্তরা ব্যাংক নিয়ে একটু কথা বলি। উত্তরা ব্যাংক খুব চমৎকার অবস্থানে রয়েছে। ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা আজকে দেখেছি উত্তরা ব্যাংক হিউজ পরিমাণে 1,98,00,000 মানে হিউজ পরিমাণ ভলিউম করেছে। উত্তরা ব্যাংকের বিষয়ে যদি বলতে হয় যে 10টি ব্যাংক নিয়ে সবসময় বলি যে 10টা ব্যাংকের মধ্যে একটি অন্যতম ব্যাংক হচ্ছে এই উত্তরা ব্যাংক। এই ব্যাংকের যেমন 30% প্লাস রয়েছে ডাইরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হোল্ডিং যেমন রয়েছে, রয়েছে ফরেন ইনভেস্টররা রয়েছে, পাবলিক হোল্ডিং রয়েছে, সব কিছু মিলিয়ে এই স্টকটি কিন্তু খুব চমৎকার। একই সঙ্গে পি রেশিও বলি, স্টক ডিভিডেন্ড বলি, ক্যাশ ডিভিডেন্ড বলি, সেটাও আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে 24 টাকার এই জায়গাটাতে আবারও ওঠার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, যাদের রয়েছে প্রফিট বুক করবেন। আজকে যে ভলিউমটা করেছে সেই ভলিউমে বায়ার এবং সেলারদের আধিপত্য ছিল, তবে বাই প্রেশারটা বেশি ছিল। কিন্তু আগামী দিনে স্টকটি এই 23 টাকার আজকের যে হাইটি সে রিসেন্ট যে হাইটি তার রয়েছে 23 টাকা 10 পয়সা, এই জায়গাটাতে সে কিন্তু সেল প্রেশার ক্রিয়েট করবে, কারণ স্টকটি 21 টাকা থেকে কিন্তু মুভমেন্টে রয়েছে। তো টানা মুভমেন্টে যেহেতু রয়েছে সেহেতু উচিত হবে আপনাদেরকে এই জায়গা থেকে প্রফিটটা বুক করে নেওয়ার জন্য। আর স্টকটি নতুন করে বাই সিগন্যালে রয়েছে, বাট আরএসআইটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আগামী দিনে রিস্কি জোনে চলে যাবে। সুতরাং আপনাদের উচিত হবে প্রফিটটা টেক করে নেওয়া। ওয়ান ব্যাংক, আমরা সর্বশেষ যে ব্যাংক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংক নিয়েও আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম। ওয়ান ব্যাংকের যে অবস্থা সেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে সে হিউজ পরিমাণে ভলিউম করেছে, এবং ভলিউমটা আজকে যেটি করেছে সেটি গত দিনের তুলনায় অনেক বেশি, এবং একই সঙ্গে আজকে সেল প্রেশারটা সে ফেস করেছে, বাট প্রাইসটা ডাউনে আনেনি। এখন পর্যন্ত ওয়ান ব্যাংক আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে। যাদের আরেকটু রিস্ক নেওয়ার অ্যাবিলিটি রয়েছে বা মার্কেট বোঝেন, তাদের উচিত হবে 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 30 পয়সা এই জায়গাগুলোতে একটা প্রফিট চান্স করার।
আপনারা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে ৯ টাকা থেকে ৯ টাকা ৩০ পয়সা এবং সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে আমরা ১০ টাকার আশেপাশে দেখব। তার রিসেন্ট যে হাই সেটিও তো আপনারা জানেন ৯ টাকা ৬০ পয়সা। তো সবকিছু মিলিয়ে ওয়ান ব্যাংকের এই আলোচনাটা এরকমই থাকবে যে ৯ টাকা ৩০ পয়সা এই জায়গাটাতে আপনাদের উচিত হবে প্রফিটটা বুক করে নেওয়া। তো কালকে দেখা যাক ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা অব্যাহত থাকে কিনা। অব্যাহত থাকলে অবশ্যই আমরা স্টকটিতে ভালো একটা অবস্থানে আবারও দেখতে যাচ্ছি। তো এই হচ্ছে মূলত আজকের মার্কেট ইন্ডেক্স এবং আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং সবার প্রতি আমার বিনীত আহ্বান থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।